প্রত্যাহার নিয়ে যে বক্তব্য রেখেছেন তার পরিপ্রেক্ষিতে প্রথমেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যে টুইট করেছেন সেটি হয়তো আপনাদের গোচরে এসেছে, এতৎসত্ত্বেও আমি আবার সেটা পড়ে শোনাচ্ছি। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, My heartfelt congratulations to every single farmer who fought relentlessly and were not faced by the cruelty with which BJP treated you. This is your victory. My deepest condolences to everyone who lost their loved ones in this fight. Unquote. আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুরূপভাবে টুইট করেছেন, and I quote, More power to all our farmers. Their long and arduous struggle, their grit and determination against all adversities has shown BJP India their true place. This is the real power of dissent in our democracy, and I salute each and every farmer for their courage. Unquote. এই দুটো টুইটের মাধ্যমে আমাদের দলের পক্ষ থেকে মাননীয় সভানেত্রী এবং জাতীয় সাধারণ সম্পাদক দলের প্রাথমিক অবস্থান ব্যক্ত করেছেন। আপনারা সকলেই জানেন যে যখন 2020 সালের 20 সেপ্টেম্বর সংসদে এই বিল নিয়ে আসা হয়, এই তিনটি দানবীয় বিল, তখন আমাদের দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংসদের উভয় কক্ষে এই প্রস্তাব আনা হয়, স্ট্যাটুটারি মোশন, যে এই বিলগুলোকে সিলেক্ট কমিটিতে পাঠানো হোক আরও আলাপ আলোচনার জন্য, যাতে বৃহত্তর কৃষক সমাজ তাদের মতামত ব্যক্ত করতে পারেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, প্রায় সমস্ত বিরোধী পক্ষ এই বিষয়ে তাদের এই প্রস্তাব পাশ করার অনুরোধ জানানো সত্ত্বেও এবং ভোটাভুটি দাবি করা সত্ত্বেও কোনো ভোটাভুটি করা হয়নি, এবং গায়ের জোরে এই বিলকে পাশ করানোর প্রচেষ্টা যখন হয়, তখন আমাদের দলের পক্ষ থেকে বিশেষত রাজ্যসভায় আমাদের দলনেতা ডেরেক ওব্রায়েন যখন প্রতিবাদ করেন, তাকে চ্যাংদোলা করে মার্শালেরা হাউসের বাইরে পাঠিয়ে দেয়। আমাদের অন্যান্য সাংসদ যেমন দোলা সেন এবং অন্যান্য সাংসদদেরকেও অনুরূপভাবে বের করে দেওয়া হয়। অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী দল, তারাও এর প্রতিবাদ করেন, তাদেরকেও সংসদ থেকে বহিষ্কার করা হয়। কিন্তু কৃষক সমাজ, যে বিপুল সংখ্যক কৃষক যারা এই আন্দোলন গড়ে তোলেন, সেই 35টি কৃষক সংগঠন কিন্তু অবিলম্বে আন্দোলন শুরু করেন গণতান্ত্রিক পদ্ধতিতে। এবং আপনারা সবাই জানেন, দীর্ঘ সময় ধরে শীত, গ্রীষ্ম, বর্ষাকে উপেক্ষা করে তাদের পরিবারের পরিজনদেরকে নিয়ে, স্ত্রী কন্যাদেরকে, বাচ্চাদেরকে নিয়ে খোলা আকাশের নিচে দিনের পর দিন গণতান্ত্রিক পথে তারা আন্দোলন চালিয়ে গেছেন। তাদের নেতা রাজেশ টিকায়েত আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলকাতায় দেখা করেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ব্যক্তি যিনি এই বিলের প্রতিবাদ করেন। কলকাতাতে সুবিশাল মিছিল বার করা হয় এবং প্রত্যেকটি জেলা সদরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষক বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলন এবং মিছিল করা হয়, এবং এই প্রতিক্রিয়া সারা দেশেই পড়ে, সমস্ত জায়গায় কিন্তু এই সরকার অনড় মনোভাব গ্রহণ করে। ইতিমধ্যে এই আন্দোলন চালাতে গিয়ে 700-রও বেশি কৃষক তারা প্রাণ হারিয়েছেন, এবং অতি সম্প্রতি লখিমপুর খেড়িতে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে আপনারা দেখেছেন, যে নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর চলন্ত গাড়ি ঢুকে গিয়ে তাদেরকে পিষে মারা হয়েছে বেশ কয়েকজনকে, এবং এই গাড়ি চালিয়েছেন একজন কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র। কেন্দ্রীয় মন্ত্রী এখনো বহাল তবিয়তে পদে রয়েছেন, তার ছেলের বিরুদ্ধেও প্রথমে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত সারা দেশে প্রবল জনমত, এমনকি দেশের বাইরে বিশ্বের বিভিন্ন পত্রপত্রিকায় এই ধরনের নারকীয় ঘটনার বিরুদ্ধে যখন প্রতিবাদ প্রতিধ্বনিত হয়, তখন বাধ্য হয়ে একটা লোক দেখানো এজাহার করা হয় এবং ওকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তদন্তের কোনো অগ্রগতি না হওয়ায় সুপ্রিম কোর্ট
নির্দেশ দিয়েছে এবং আমরা আশা করব যে যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী তদন্তের ত্বরান্বিত হবে এবং সমস্ত দোষী ব্যক্তিরা তারা গ্রেপ্তার হবেন এবং তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আজকে এই ঘটনা প্রসঙ্গে আমাদের আরও বক্তব্য যে যখন এতগুলো মানুষ মারা গেলেন, 700 জন কৃষক মারা গেলেন, তখন প্রধানমন্ত্রীর বিবেক জাগ্রত হলো না। সারা দেশ জুড়ে ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী মহল, সমস্ত পেশার মানুষ অন্নদাতাদের পাশে দাঁড়িয়ে তাদের সমর্থন জ্ঞাপন করা সত্ত্বেও প্রধানমন্ত্রী বা বিজেপির নেতাদের বিবেক জাগ্রত হয়নি। উল্টে এদেরকে কখনো দেশদ্রোহী, কখনো খালিস্তানি এই সমস্ত ভাবে কথা বলে তাদেরকে নিন্দিত করা হয়েছে, তাদেরকে ভর্ৎসিত করা হয়েছে। এবং আজকে হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে সবাই দেখছেন প্রধানমন্ত্রী গুরু নানকের জন্মদিনে তিনি বলছেন যে আমরা এই আইন প্রত্যাহার করে নেব। প্রথম কথা হচ্ছে যে কেন এতদিন পরে, এর কারণটা কি? এতদিন পর্যন্ত যে সরকার অনড় ছিল কোনো অবস্থাতেই আমরা প্রত্যাহার করব না এবং ভারতবর্ষের সমগ্র কৃষি ক্ষেত্রটাকে ক্রনি ক্যাপিটালিস্টদের হাতে তুলে দেওয়া বা এক ধরনের অসাধু কর্পোরেটের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত মোদী সরকার বিক্রেতা সরকার করেছিল, যে বিক্রেতা সরকার ভারতবর্ষের সমস্ত জনগণের সম্পত্তি বিক্রি করছেন, একইভাবে কৃষিক্ষেত্রকে কর্পোরেট মানে যারা ক্রনি ক্যাপিটালিস্ট তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছিল, অসাধু পুঁজিপতিদের হাতে। আজকে সেখান থেকে সরে দাঁড়ানোর কারণটা কি? কারণটা আর অন্য কিছুই নয়, তারা বুঝতে পেরেছেন আগামী ফেব্রুয়ারি মার্চ মাসে যে 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন আছে, উত্তরপ্রদেশ, পাঞ্জাব সহ, সেই জায়গায় তাদের পরাজয় সুনিশ্চিত এবং যদি এই আইন প্রত্যাহার করে কিছুটা বাঁচা যায়, সে বাঁচবার তারা পথ খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু আমরা মনে করি তাদের পতনের শুরু হয়ে গেছে এবং এই পতন অবশ্যম্ভাবী হবে 2024 সালে যখন লোটা কম্বল নিয়ে মোদী সরকার বিদায় নেবে। এরা বলেছিলেন যে প্রান্তিক চাষিদের জন্য তারা বিভিন্ন সুযোগ সুবিধা দেবেন এবং যাতে গরু, গবাদি পশু ইত্যাদি ফসল নষ্ট না করতে পারে ইত্যাদি নানা রকম ব্যবস্থা নেবেন। এমনকি তারা এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটির ব্যাপারেও কতগুলো ঘোষণা করেছিলেন, জমির অধিকার ইত্যাদি, নোটিফাইড মার্কেটে মিনিমাম সাপোর্ট প্রাইস গ্যারান্টি করেছিলেন। যদিও কৃষকদের দাবি ছিল যে মিনিমাম সাপোর্ট প্রাইসে একটা আইন তৈরি করতে হবে। এখনো পর্যন্ত মিনিমাম সাপোর্ট প্রাইস নিয়ে ভারতবর্ষে কোনো আইন নেই। এই আইনের দাবিও কিন্তু কৃষকরা তাদের আন্দোলনের মাধ্যমে তুলে ধরেছিলেন। সেগুলোকে নস্যাৎ করে দিয়ে 35টি যে কৃষক সংগঠন তাদের সঙ্গে কোনো আলোচনা না করে এই 3টি কৃষি আইনের মাধ্যমে একটা বুলডোজ করতে চেয়েছিলেন কৃষকদের স্বার্থকে। আজকে তারা ব্যর্থ হয়েছেন এবং তারা পরাজিত হয়েছেন, আন্দোলনের সামনে নথি স্বীকার করতে বাধ্য হয়েছেন। এটা আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেত্রী এবং জাতীয় সাধারণ সম্পাদক বলেছেন, এটা কৃষক সম্প্রদায়ের জয়, অন্নদাতাদের জয়, গণতন্ত্রের জয় এবং যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ভারতবর্ষের এই আন্দোলনকে সমর্থন করেছেন, এটা তাদের সকলেরই জয়। আজকে এই ব্যাপারে আমরা আরেকটু দাবি করি যে এর জন্য শুধুমাত্র নির্বাচনকে লক্ষ্য রেখে এরা প্রত্যাহার করলেন এটাই একমাত্র বাস্তব হতে পারে না। প্রধানমন্ত্রীকে জনসমক্ষে এর জন্য ক্ষমা চাইতে হবে যে 700 জন কৃষক মারা গেছেন এবং তাদের প্রতি যে দানবীয় ব্যবহার করা হয়েছে, অগণতান্ত্রিক ব্যবহার করা হয়েছে, তার জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। Now may I switch over to English? One by one after another. But please listen quietly. Otherwise it is very difficult for me to speak out. Let me start with 2 tweets issued by, first of all, Chairperson of All India Trinamool Congress, Ms. Mamata Banerjee. I quote from her tweet. My heartfelt congratulations to every single farmer who fought relentlessly and were not fazed by the cruelty with which BJP treated you. This is your victory. My deepest condolences to everyone who lost their loved ones in their fight. Unquote. Mr. Abhishek Bandyopadhyay, General Secretary for National General Secretary of our party,
He has also tweeted, and I quote, "More power to all our farmers. Their long and arduous struggle, their grit and determination against all adversities has shown BJP their true place. This is the real power of dissent in our democracy, and I salute each and every farmer for their courage," unquote. Gentlemen, ladies and gentlemen, it is the victory of the farmers, as already mentioned by our party leaders, Supremo and General Secretary. Now, PM Modi's announcement right before UP elections is nothing short of poll gimmick. Was he waiting for his right time only to mobilize votes? Otherwise, when protesting farmers were mowed down by a car linked to the union minister at his village in Lakhimpur Kheri, did not even feel the need to spare a single word. However, as the polls are knocking on the door, the Prime Minister got back his wisdom to repeal farm laws. BJP and RSS workers, deputed by the local MPs and MLAs, fanned out in the villages to interact and get feedback from Pradhans on the agrarian issue. Among those flagged were legislative surety for MSP, curtailing the role of open markets, and a fertilizer crunch. These demands were raised by farmers of all castes and economic class, and not just the big farmers. Marginal farmers wondered why the Modi government was reluctant to give a statutory guarantee on the MSP instead of allowing open markets to dictate the price line. Their discomfort was accentuated by other problems, the unseasonal rains that adversely affected the quality of the standing paddy crops and made the yield practically unfit for consumption. The rampaging unclaimed cattle let loose by owners who could not hand them over to the abattoirs once they became unproductive, and lastly an acute fertilizer shortage. The government offered to amend provisions related to the fee structure notified in the Agriculture Produce Market Commodities, in short APMCs, and promised stricter provisions to safeguard farmers' land rights, strengthening of notified markets, and a guarantee on minimum support price. These proposals were rejected by a majority vote of 35 farm organizations. According to us, there are assembly elections in 5 states next year. The BJP will be completely defeated in that election. This decision is based on that fear. Farmers have continued to protest the repealment of agricultural laws in winter-summer monsoon session. The Modi government continued its indescribable atrocities on the farmers, but the farmers did not back down. Apart from this, we feel that the parliament session will start from 29th of November till it will continue till 23rd December, and the farm organizations have already declared that they would go every day in tractors to Gherao the Parliament House in pressing their demands. That may be another reason for the Prime Minister to announce the withdrawal of 3 farm laws. We distinctly remembered that Mr. Rajesh Tikayat, the leader of the farming community, he met our leader Ms. Mamata Banerjee, and Trinamool Congress was the first party to raise its voice in both houses of parliament along with other opposition parties, and our MPs were thrown out from the house. They were suspended for the remaining period of the session. And not only that, in Calcutta, there was a huge rally in support of the farmers' protest. In each and every district of Bengal, our party functionaries, they organized movement and processions supporting the farmers' movement. Therefore, Trinamool Congress is the only party, as usual, under the leadership of Mamata Banerjee, has raised its voice against the tyrannical rule of the Modi government, in particular, the way the government passed these 3 draconian laws in parliament and tried to hand over the entire agricultural sector at the hands of the crony capitalists.
So we demand that not only withdrawal of these 3 draconian laws, but the incident that took place in Lakhimpur very recently, where the involvement of a union minister and his son was seen by everyone on the television, how the peaceful agitators were mowed down by a moving car, run by the minister's son, and he also fired from his gun. All these forensic tests have proved that the son of a union minister was very much involved in this pathetic incident, which created uproar not only inside India but outside India too. And the Honorable Supreme Court had ordered an inquiry, and we sincerely hope and believe that the investigation shall be expedited and all the culprits shall be brought to book. We also demand a public apology from the Prime Minister for the more than 700 farmers who died while participating in this movement, and he should tender public apology and arrange for adequate compensation to the next of the kins of the people who died. और हिंदी में भी बोलना है क्या? मैं संक्षेप में यही बोलना चाहता हूं, वो जो ट्वीट मैंने ममता जी के बारे में और अभिषेक जी के बारे में बोला वो रिपीट करना है क्या? हाँ जी, ये सवाल बाद में होगा, पहले बोलने दीजिए। आज सुबह प्रधानमंत्री जी जो ऐलान किया कि 3 कृषि कानून जो कि पार्लियामेंट में पिछले साल 20 सितंबर को पारित किया गया था, उसको वापस लिया जाएगा, ऐसे बोला गया ताकि वो बहुत हमको किसी समाज को, अन्नदाताओं को वो बहुत मदद कर रहे हैं। ऐसा नहीं है, ये उनका